আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই এবং যারা আমাদেরকে শুনছেন সকলকে আমার প্রাণঢালা অভিনন্দন। দুইজন ছেলে নাকি গুলিবিদ্ধ। এখন এমনও তো হইতে পারে যে আজকে রাতের ভিতরে রনিরে বালিশ চাপা দিয়ে মাইরা ফেলাবে, পরে বলবো যে গুলিবিদ্ধ হইয়া উনি মারা গিয়েছেন। এটা মাসুদ ভাই অবশ্যই পরিকল্পিতভাবে। আপনাকে কি প্রথমেই আমি শুরুতে বললাম যে আমার ফ্রেন্ড আমাকে খবর দিয়েছে গতকাল সকাল 10টায় ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার কূটনীতিকের একটা বৈঠক জুম মিটিং করছে। ওরা বলছে যে এই নির্বাচন হবে না, ওখানকার গোপন খবর এটা। আর ঠিক এরপরে মানে 4 ঘন্টা বা 5 ঘন্টার ভেতরে হঠাৎ করে যমুনা ঘেরাওয়ের কর্মসূচি, আগে ছিল না। এবং আপনার সবচেয়ে মজার বিষয় কি দেখেন, আজকে সাংবাদিক সম্মেলন দেখছেন হয়তো আপনি, সেইখানে কে আছে? মহিলাটা কে? হাদির ওয়াইফ। এইবার আপনি আসেন, আমাদের শরীয়ত বিধান মতে, ইসলাম শরীয়ত বিধান মতে বলে যে কোনো মহিলার যদি স্বামী মৃত্যুবরণ করে তাহলে উনি 40 দিন ইদ্যত পালন করিবেন। ঠিক আছে, 40 দিন। দেখেন এইটা তো ওরা প্রথম থেকেই মানে নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার হাদির ভাইয়ের কথা বা ইনকিলাব মঞ্চের অন্যান্য নেতাদের কথা আগেই তো শুনছেন যে যারা হাদিকে হত্যা করেছে তারা নাকি জানাজার প্রথম সারিতে ছিল। এবং হাদির ভাই নিজে বলেছে যে সরকার যারা আমার ভাইকে হত্যা করেছে তারা সরকারের নির্দেশে, সরকারের প্রশ্রয়ে এই হত্যাকাণ্ড করেছে। ওরা জানে যে কে হত্যা করেছে। এখন যতই আপনি আওয়ামী লীগ, ছাত্রলীগ, শেখ হাসিনার উপরে লাগাইতে পারেন, তাতে লাভ। একজন মহিলা, মুসলমান মহিলা ইদ্যত পালন না করে পরপুরুষের সাথে বৈশা আপনার প্রেস কনফারেন্স করতেছে, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে ওই মহিলা, আমি এর আগে আপনার সাথে আরেকটা টক শোতে বলছিলাম একটা কথা, যে হাদির ভাই পাইছে, হাদির বোন পাইছে, হাদির মা পাইছে, কিন্তু হাদি এত বছর যার সাথে ঘর সংসার করলো, যে মহিলার সাথে ঘর সংসার করলো, এই মহিলাটা কিছুই পায় নাই। হাদির একটা ছোট্ট পুত্র বা কন্যা সন্তান আছে, তার জন্য এই সরকার কিছু করে নাই। কত হাদির ভাইকে কেন আপনার চাকরি দিতে হবে? দিলে তো হাদির বউটারে চাকরি দিয়া পাঠাই দিতেন যে তুমি তোমার মেয়েটাকে নিয়ে বাইচা থাকো, যাও। বা আপনার হাদির বউয়ের জন্য একটা অ্যাপার্টমেন্ট করে দিতেন, মেয়ের জন্য বা ছেলের জন্য 1 কোটি টাকা দিয়ে দিতেন, কেউ কিছু বলতো না, যে ঠিক আছে মারা গেছে ওর জন্য দিয়ে দিছে, ওকে ওয়েল এন্ড গুড, কারো সমস্যা ছিল না। কিন্তু এই মহিলারে না দিয়া, বাচ্চাটাকে না দিয়া কেন আপনি হাদির ভাই, হাদির বোন এদের দিতে হবে? আপনি এটা একটু বুঝেন, তাহলে এই মহিলা এখন নামবে না। এই মহিলা তো এখন এই ক্ষোভে নামছে যে আমি তো পাইলাম না। ওই যে আপনি বললেন যে ওরা তো কেউ কিছু, যারা পাইয়া গেছে তারা চুপ, যারা পায় নাই তারা এখন নামছে। হাদির বইয়ের অবস্থা হয়ে গেছে ছাগলের 3 নাম্বার বাচ্চা, হে কিছুই পাইলো না বেচারি। আপনি একটু জাস্ট একটু চিন্তা করে দেখেন ব্যাপারটা। গত 17 মাস ধরে কি বাংলাদেশে কি শান্তির বন্যা বচ্ছে? নদীতে কি আপনার ইয়ে যাচ্ছে, কি বলে, দুধের নহর? আর রাস্তার উপর দিয়ে কি সোনার বান যাইতেছে? 17 মাস ধরে তো দেশ অস্থির আছেই। এখন আর কি অস্থির করবে? এখন আর কোনো অস্থির নাই। অস্থির কইরা ক্ষমতায় আসছে, এখন এই অস্থিরতাকে আরেকটু চাঙ্গা কইরা আরো 2-4 বছর ক্ষমতায় থাকার একটা নীল নকশা 2029 সাল পর্যন্ত। কেন এখন তো সব দল, সব মত সবাই বলতেছে, তো বাংলাদেশের এখন যত হাঁটুভাঙ্গা বুদ্ধিজীবী আছে এরাও বলতেছে যে সারা বাংলাদেশের নির্বাচনী কেন্দ্রের প্রিজাইডিং অফিসার থেকে সবকিছু জামাতের দখলে। জামাত ইসলামী এদের ইনফ্লুয়েন্স করে নামাইছে যে তোরা একটা আন্দোলন কর। বারবার বলতেছি আপনাদেরকে যে আজকে যাদের সম্মুখ সারিতে সবগুলো জামাতের পোলাপাইন, পে স্কেলের দাবিতে যারা নামছে তারাও জামাত। পটিয়া থেকে শুরু করে পুরো টেকনাফ, লক্ষ লক্ষ রোহিঙ্গা আছে নরমালি, এরা আমাদের সাথে মিশে গেছে। আর রোহিঙ্গা ক্যাম্পের পোলাপাইন, রোহিঙ্গারা বের হয় এই নির্বাচনী প্রচারণা অভিযান চালাইতে, এখানে পয়সা করির বিষয় আছে। তো আজকে যারা গুলি করছে, গুলি করার পর রোহিঙ্গা ইয়ে হয়েছে, একটা মেয়ে তার সম্ভবত মারা গেছে বাচ্চাটা। আবার ধরেন যে ঘন্টাখানিক আগে ফরিদপুরে বিএনপির এক নেতাকে তাও নির্বাচনী প্রচারে এখানে গুলি করে মেরে ফেলছে, এটা তো আপনার কিছুক্ষণ পরেই পাবেন অলরেডি কাহিনী। আর রোহিঙ্গারা ঢুকবে না কেন? রোহিঙ্গারা আপনার এই মুহূর্তে রোহিঙ্গারা 2 শিবিরে বিভক্ত। একটা হচ্ছে যে রোহিঙ্গাদের 70% ইয়েপন্থী, জামাতপন্থী, জামাতের সাথে। আর 30% আছে যেগুলো যে বিএনপির পোলাপাইনের সাথে চলাফেরা করে, ওইখানে যে থাকতে হয়,
ওইখানে ব্যবসা বাণিজ্য করতে হয় কক্সবাজারে, টেকনাফে, তারা তাদের সাথে। সুতরাং পুরো রোহিঙ্গাটারে ব্যবহার করা হচ্ছে যে পুরা দক্ষিণ চট্টগ্রামের নির্বাচনটাকে কন্ট্রোল করার জন্য। আপনি যখন এই যে এখনকার যে ভিডিওটা দেখাইছিলেন, সেই ভিডিওগুলো দেখানোর পরে আমি আপনাকে বলছিলাম যে দেখেন, যাদেরকে দেখছেন সব জামাতে, এই পেশাজীবীদের এখন যে আন্দোলন সেটাও জামাতে। যে রফিক ভাই ভালো কথাই বলছেন যে 3 দিনের ভিতর তো হয়ে যেতে পারে, সেটা হয় না কেন? আপনি পত্রিকার ফটো কার্ডে দেখেন যে কে সিআইডির একজন লোক যিনি জামাত করেন, সেই ভদ্রলোকও আজকের সেই মিছিলে পুলিশের বিরুদ্ধে লেগেছেন। কারণটা কি কেউ কি বলতে পারেন? আস্তে আস্তে যেই ছবিগুলা ভিডিওতে দেখছেন, জানেন নাই পেশাজীবী, সব বেরিয়ে আসবে এরা কারা। আপনি যদি পারেন তাহলে জিনিসটা একটু দেখেন যে সিআইডির উনি, এবং এটা এই মুহূর্তে ফেসবুক সয়লাব। শাহবাগে পুলিশের বিরুদ্ধে অবস্থান নেওয়া সাবেক শিবির কর্মী সিআইডির রাশেদুল ইসলাম, আমার নামের পিছনে ইসলাম লাগাইয়া বরবাদ করে ফেলাইছে আমার। এখন ফেসবুকের সয়লাব এবং পোলাপাইন তার ফোন নাম্বার সহ দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা বলছে না, এটা সত্য, এখন দেখা যাচ্ছে। কারণ পুলিশ প্রশাসন তো ভালো করেই বুঝে গেছে যদি ঠিকভাবে নির্বাচন হয় তাহলে কে জিতবে। পুলিশ সেদিকে একটু ঘুরবে, এটা জানা কথা। এইদিকে এখন জামাতপন্থী পুলিশ অফিসার, তো প্রচুর জামাতপন্থী পুলিশ অফিসার আসছে এবং অনেক কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে গত 7-8 মাসে, যাদের কোনো যোগ্যতা ছাড়াই শুধুমাত্র জামাত করে, এটাই যোগ্যতা। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার জামাতপন্থী পুলিশের বড় বড় কর্মকর্তাদেরকে ট্রান্সফার বদলি করে আনা হয়েছে। তো পুলিশের মধ্যে 2টা টুকরা আছে, এটা বাস্তব, এটা ঠিক। আপনারা জানেন বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি 2026 সাল। এই 26 সালের নির্বাচনটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানের একটি নির্বাচন করাই কিন্তু বাংলাদেশে 2024 সালের গণ আন্দোলনের মূল লক্ষ্য ছিল। সেই মূল লক্ষ্যের উপরে ভিত্তি করেই এই নোবেল পাওয়া বা নোবেল কিনা ডক্টর ইউনূসকে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসানো হয়েছিল। তো তিনি 2 মাসে, 4 মাসে, 6 মাসে তিনি পারবেন না। তিনি বললেন তিনি 1.5 থেকে 2 বছর সময়ের ভেতরে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানের নির্বাচন উপহার দেবেন। সেই নির্বাচনটি বাংলাদেশে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন তখন যেরকম নির্বাচন হয়েছে তার চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য, অনেক বেশি অংশগ্রহণমূলক, অনেক বেশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাচন হবে। সেই অর্থে, সেই লক্ষ্যে তিনি বহু সংস্কার করলেন। নির্বাচন কমিশনার বদলালেন, ভোটের পদ্ধতি বদলালেন, বিদেশি ভোটকে চালু করলেন, অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা চালু করলেন, নানান কিছু করলেন। কিন্তু এত কিছু করার পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনটি বাংলাদেশ নয়, শুধু পৃথিবীর সমগ্র সভ্য দুনিয়ার অসভ্যতম, বর্বরতম নির্বাচন হিসেবে ইতিহাসে খ্যাত হবে। কেন খ্যাত হবে দেখেন। আপনারা বলতে পারেন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, তার যখন ক্ষমতা ছিল, তখনও তো তিনি নির্বাচন করেছেন। বিএনপি এবং তার জামাতে ইসলামী সহ তার সমমনা অনেক দলের নির্বাচনে অংশগ্রহণ করেনি, সেটি সত্যি, সেটি মেনে নিয়েই বলছি। সে নির্বাচনগুলো ভালো নির্বাচন ছিল সেটা বলবো না, কিন্তু সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করেনি তাদের কি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ ছিল কিনা? এক কথায় ছিল, বিএনপিকে 2014 সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে নির্বাচনকালীন একটি সরকার, মানে সংসদে যেসব সদস্যরা রয়েছে তাদের মাধ্যমে এটি সরকার গঠন করা হবে। সেই সরকার বিএনপি চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাও তাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু বিএনপি তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে না, অর্থাৎ ঘোর ধরেছিলেন। কিসের ঘোর? যে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছি, নির্বাচনটি করব না। তারা নির্বাচনটি করেননি। তারা না করার কারণে তাদের যে অনুসারী জামাতে ইসলামী, সেই জামাতে ইসলামীও করেনি। তার মানেটা কি দাঁড়ালো? সেখানে 530টি স্কুল জ্বালিয়ে দিলেন, অসংখ্য মানুষকে হত্যা করলেন,
এবং অগ্নিসন্ত্রাসে সারা বাংলাদেশকে অতিষ্ঠ করে তুলেছিলেন। তখন অটো পাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থীরাই নির্বাচিত হয়ে বাংলাদেশে সরকার গঠন করলেন। সেই নির্বাচনটি একমুখী নির্বাচন ছিল, বিকজ অন্য দুটি দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। মনে রাখেন কথাটা এখানে, যে তাদের কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে কোনো রকমের বাধা ছিল না, অর্থাৎ তাদেরকে কেউ ব্যান করে দেয়নি। ধরেন দুটি দল ফুটবল খেলবে, একটি দল যদি না আসে, নিয়ম মোতাবেক অন্য দলকে আপনি 3 নাম্বার দিয়ে দিবেন, 3টা পয়েন্ট দিয়ে দিবেন। এটা কিন্তু আন্তর্জাতিকভাবে পৃথিবীতে গ্রহণযোগ্য। কিন্তু অন্যদিকে একটি দলকে আপনি মাঠের যে পিলার আছে পিলারের সাথে বেঁধে রাখলেন, আরেকটি দলকে বললেন তুমি গোল দিয়ে আসো। এটা পৃথিবী দেখেনি, পৃথিবীতে কখনো হয়নি, অতীতে হয়নি, ভবিষ্যতেও হবে সেটা আমরা বিশ্বাস করি না। কিন্তু বাংলাদেশে এবারে নির্বাচনে যেটা হচ্ছে, এটা হচ্ছে এক দলকে বেঁধে রেখে আর বাকি দলগুলোকে ছেড়ে দেওয়া। এখন কোন দলটাকে বেঁধে রাখলেন? যেই দলটি বাংলাদেশ স্বাধীন করেছে, যেই দলটির নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এসছে, যে দলটি বাংলাদেশের বিগত 53 বছরের যদি রাজনৈতিক ইতিহাসকে একটু ঘেঁটে দেখেন, তাহলে দেখবেন বাংলাদেশকে বদলানোর মতো যে বড় বড় যত ঘটনা ঘটছে এই দলের হাত দিয়ে হয়েছে। সাম্প্রতিক আপনারা জানেন অক্সিডেন্টাল কানাডিয়ান কোম্পানির বিরুদ্ধে শেখ হাসিনা সরকার যে মামলাটি করেছিল, সেই মামলাটিতে বাংলাদেশ সরকার $42 মিলিয়ন ক্ষতিপূরণ পেয়েছে। এটি শেখ হাসিনার বদলতে। আমরা মিয়ানমারের বিরুদ্ধে 1,31,000 সমুদ্র সীমা, বর্গ কিলোমিটার সমুদ্র সীমা আমরা জয়লাভ করেছি। কার অধীনে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। ভারতের কাছ থেকে 4,500 কিলোমিটার সমুদ্র সীমা আমরা অর্জন করেছি শেখ হাসিনার আমলে। বাংলাদেশের যে খাদ্য সংসম্পূর্ণতার জন্য যে পানি দরকার, সেই পানির জন্য হাহাকার ছিল, সেই পানি গঙ্গার পানি চুক্তির মাধ্যমে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগেই বাংলাদেশ বিশ্বকাপে পদার্পণ করে, আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগেই বাংলাদেশ বিশ্বের টেস্ট স্ট্যাটাস জয়লাভ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশে পার্বত্য শান্তি চুক্তি করে পার্বত্য চট্টগ্রামকে দেশি এবং বিদেশি মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছে। তাহলে আপনারা দেখেন, এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগেই চট্টগ্রামের সাথে কক্সবাজারের ট্রেন লিঙ্কটা ওপেন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই অচল ঢাকা শহরকে একটি মেট্রো রেলের মাধ্যমে মানুষের জন্য সহজ করে দিয়েছে। তিনি বাংলাদেশে এই পদ্মা সেতু করে এপার এবং ওপারের সংযোগ স্থাপন করে বাংলাদেশের যে ওই অঞ্চলের যে ভ্যালু, 21টি জেলার ভ্যালু, সেই ভ্যালুটাকে 40 গুণ বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের যে সীমান্ত চুক্তি, সেটি ইন্দিরা মুজিবের মধ্যে হয়েছিল 74 সালে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটিকে বাস্তবায়ন করে ছেড়েছেন। তাহলে আপনারা যদি দেখেন, এইভাবে আরও বলতে পারি, বাংলাদেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন, প্রত্যেকটি শিশুর স্কুলে যাওয়া, মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা চালু করা, নানান রকমের বিধবা ভাতা, তারপরে দুস্থ ভাতা, অসুস্থ ভাতা, এরকম নানান ভাতা চালু করা, অর্থাৎ একটা সেফটি নেটের মধ্যে বাংলাদেশকে নিয়ে আসা। সেই দল শেখ হাসিনা যখন 16-17 বছর টানা শাসন করেছেন, ভুল ত্রুটি অনেক ছিল, গণতন্ত্রের অনেক ডিফেক্ট ছিল, সেটা কিন্তু অস্বীকার করব না, করা যাবেও না। কিন্তু এই ডক্টর ইউনূসের সময় যেভাবে এসে একটি দলকে সিস্টেমেটিক্যালি ব্যান্ড করে, আপনারা বলছেন কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আর ব্যান্ড করে কোনো পার্টিকে ক্ষমতায়, মানে রাষ্ট্রের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার পার্থক্যটা খুব একটা নেই। তার মানে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না, এবং বর্তমান সময় যারা নির্বাচিত হচ্ছে, হবে, যারা নির্বাচন করছে, তারা হলো বিএনপি এবং জামাতে ইসলামী, যারা বাংলাদেশে 1991 সালে গণতান্ত্রিক অভিযাত্রা যখন দ্বিতীয়বারের মতো আমাদের শুরু হয়, তখন থেকে আজকে পর্যন্ত সবসময় একসাথেই কিন্তু এন্টি আওয়ামী লীগ, এন্টি ভারত এবং
সাম্প্রদায়িক শক্তি হিসেবে বাংলাদেশে বিরাজমান ছিল। এই ডক্টর ইউনূস সেই সাম্প্রদায়িক শক্তিকে, সেই এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টকে, সেই এন্টি ভারত সেন্টিমেন্টকে, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে এবং পাকিস্তানের প্রেতাত্মা, পাকিস্তানের দোসর এবং পাকিস্তানের পাছায় চুমু দেওয়া দলগুলোকে একসাথ করে নির্বাচনটি করছে। তাহলে এখন দেখেন, আমি যে কথাটি বলতে চেয়েছিলাম যে আওয়ামী লীগের সময়ে অনেক পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেনি তাদের স্বেচ্ছায়, কিন্তু আওয়ামী লীগ কাউকে নির্বাচনে যেতে বাধা দেয়নি। 1972 সালের সংবিধানের পর ধর্মভিত্তিক দলগুলো বিলোপ হয়, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল চেতনাই ছিল অসাম্প্রদায়িক চেতনা। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মভিত্তিক কোনো দলকে বাংলাদেশের কনস্টিটিউশন 1971 সালের পর 72 সালে স্বীকৃতি দেয়নি, যার কারণে জামাত 1973 সালে রাজনৈতিক দল হিসেবে ছিল না। কিন্তু মুসলিম লীগ, নেজামে ইসলাম ও মুক্তমুখ যারা ছিল তারা কিন্তু দল হিসেবে নিষিদ্ধ হয়নি, বা জামাতকেও 1973, 74, 75, 76, 77, 78 বা 90-এর দশক, 80-এর দশকে কখনো নিষেধ করা হয়নি। যার কারণে এটাই হচ্ছে বাংলাদেশে প্রথম যে একটি দলকে নিষিদ্ধ করে একটি সাধারণ নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে সবচেয়ে বড় দলটি, বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষকে প্রতিনিধিত্বকারী দলটি নির্বাচনে নেই। তাই এই নির্বাচনটি শুধু বাংলাদেশের ইতিহাসে না, সারা পৃথিবীর মানুষের ইতিহাসে, সভ্য মানুষের ইতিহাসে একটি অসভ্য বর্বর নির্বাচন হিসেবে, বর্বর মানুষের পরিচালিত নির্বাচন হিসেবে পরিগণিত হবে। এই যে মনে করেন এই নির্বাচন বাংলাদেশকে কোন ডাইরেকশনে নিয়ে যাচ্ছে। বিএনপি যদি সরকারে আসে একটি দুর্বল সরকার হবে। কেন দুর্বল হবে? কারণ বাংলাদেশে যে বিএনপি 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর বিএনপি যখন রাজনৈতিক দল হিসেবে গঠিত হয়, তখন শাহ আজিজুর রহমানদেরকে নিয়ে জিয়াউর রহমান বসেছিলেন। জিয়াউর রহমানকে শাহ আজিজুর রহমানেরা পরামর্শ দিয়েছিলেন, মানে স্বীকৃত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, রাজাকার বলতে পারেন বা স্বাধীনতা বিরোধী বলতে পারেন। তিনি বলেছিলেন যে 1970 নির্বাচনে আওয়ামী লীগ বিরোধী শক্তির সংখ্যা ছিল প্রায় 30%। তো এই 30%কে নিয়েই কিন্তু বিএনপির যাত্রা শুরু। অর্থাৎ যারা স্বাধীনতা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী এবং ভারত যে আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে তার বিরোধী, এবং বাংলাদেশ যে পাকিস্তান থেকে ধর্মভিত্তিক রাষ্ট্র থেকে বেরিয়ে একটি প্লুরালিস্টিক রাষ্ট্র হয়েছে সেটার বিরোধী, তাদেরই একটা সম্মিলিত রূপ ছিল বিএনপি। তো জিয়াউর রহমানের যতদিন ছিলেন ক্ষমতায় ততদিন তার অধীনেই সে বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, পাকিস্তানপন্থী, ভারত বিরোধী, অসাম্প্রদায়িক চেতনার বিরোধী মানুষগুলো একটা প্ল্যাটফর্মে ছিল, সেটা ছিল জিয়াউর রহমানের নেতৃত্বে। তারপরে জিয়াউর রহমানের মৃত্যুর পর সেটা চলে যায় এরশাদের কাছে। এরশাদ ও মশিউর রহমান যাদব এদেরকে নিয়ে সে একই কাজ করেছে। এরশাদের ক্যাবিনেটের 90% মন্ত্রী ছিল জিয়াউর রহমানের মন্ত্রী। পরবর্তীতে এরশাদের পতনের পর 91 সালে খালেদা জিয়া যখন ক্ষমতায় আসেন জামাতকে নিয়ে, খেয়াল করেন 1991 সালে খালেদা জিয়ার সরকার কিন্তু জামাতের সাথে, জামাতের কোয়ালিশন। তো জামাতকে নিয়ে আসার পর এই নেতৃত্ব আবার বিএনপির কাছে চলে আসে। এই 24-এর আন্দোলনের পর বিএনপির থেকে জামাত মনে করলো খালেদা জিয়া মারা গেল, খালেদা জিয়া অসুস্থ ছিল, এখন জামাতে নিজেদেরকে এন্টি আওয়ামী লীগ, পাকিস্তানপন্থী, বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, অসাম্প্রদায়িক চেতনা বিরোধী, ভারত বিরোধী যে শক্তি, এই শক্তির নেতৃত্ব তারা দিচ্ছে। তাই বিএনপির নেতৃত্ব এবং জামাতের নেতৃত্ব একই দিকে তাদের মুখ। সুতরাং যেহেতু একই দিকে, পশ্চিমের দিকে, পশ্চিম বলতে ওই পশ্চিম পাকিস্তানের দিকে মুখ, সেই দলটি যখন ক্ষমতায় আসবে তাহলে বিএনপির লোকদের যে একটা বড় অংশ জামাতে থাকবে। তাই এই দলটি হবে খুবই দুর্বল সরকার। জামাতের মত এবং কথার বিরুদ্ধে যাওয়ারদের কোনো শক্তি থাকবে না। অন্যদিকে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশটিকে অসাম্প্রদায়িক চেতনা থেকে বের করে এনে পাকিস্তানের চেতনায় একটি ইসলামিক রাষ্ট্র করবে, যেখানে নারীরা বর্জিত হবে। কারণ আপনারা দেখেন জামাতে ইসলামী যে পরিমাণ মানুষকে নমিনেশন দিয়েছে, যে 200টি আসন বা 300টি আসনের মধ্যে একটি আসনেও একজন নারীকেও
তারা নমিনেশন দেয়নি। তার মানে নারী বিদ্বেষটা কি চরম পর্যায়ে আছে। বাংলাদেশে জামাতে একজন নারীও পাওয়া যায়নি যারা ভোটে করার যোগ্য। তাহলে ভবিষ্যতে কি হচ্ছে, তারা বলছে নারীদের ওয়ার্কিং আওয়ার কমিয়ে দিবে। এখন দেখেন বাংলাদেশে প্রাইভেট সেক্টরে যদি আপনি যান, যেখানে মানুষের কাজ করতে হয়, সেখানে পুরুষের চাইতে নারীর উপস্থিতি 1/3 এখন নারীকে যদি ওয়ার্কিং আওয়ার কমিয়ে দিয়ে সমান বেতন দিতে হয়, সেটা 10/1 হয়ে যাবে। অর্থাৎ প্রাইভেট সেক্টরের লোকেরা নারীদেরকে আর কাজে নেবে না। এর ফলে কি হবে, যে নারী আস্তে আস্তে গো ব্যাক টু দ্য কিচেন, এই নীতিতে এই জামাতে ইসলামী বাংলাদেশকে চালাবে। এবং আল জাজিরের সাথে তার যে সাক্ষাৎকার জামাত প্রদানের, সেটি আপনি যদি একটু খেয়াল করে দেখেন, একদম ক্লিয়ারলি উনি বলেছেন নারীদেরকে যেভাবে গঠন করা হয়েছে, নারীদের যে বুদ্ধি, সেটা নারীরা সন্তান উৎপাদন এবং ঘর সামলানোটাই তাদের জন্য শ্রেয়। আফগানিস্তান আপনারা দেখেছেন, আফগানিস্তানও আমরা দেখেছি, আমরা ইরান দেখেছি, আমরা দেখেছি এই সিরিয়া, আমরা দেখেছি ইয়েমেন, আমরা দেখেছি আলজেরিয়া। এই রাষ্ট্রগুলোতে ইসলাম ধর্মের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার যেসব রাজনৈতিক দলরা এসছে, তারা রাষ্ট্রগুলোকে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। এই জনবহুল বাংলাদেশটিও আস্তে আস্তে সেদিকেই আগাবে যদি জামাত ক্ষমতায় আসে। আমরা মনে করি এখনই সময়, এখনই সুযোগ ডক্টর ইউনূসকে না বলে এই রকম নির্বাচন বর্জন করি। পৃথিবীর মানুষের কাছে যেন এটি একটি নোংরা, নিকৃষ্টতম নির্বাচন হিসাবে থেকে যায়। আসুন এই নির্বাচনকে বর্জন করে আমরা যে সভ্য, আমরা যে সমতায় বিশ্বাস করি, সেই কথাটিকে পুনর্ব্যক্ত করি। এই আওয়ামী লীগের এই কিছু দুর্নীতিবাজ নেতা নিয়ে আমি প্রথম 3-4টে আমি এপিসোড করেছিলাম। করার পর আওয়ামী লীগের কর্মীরাই আমায় লিখতে আরম্ভ করলো, এভাবে আওয়ামী লীগের নির্বাচনের আগে, এই আওয়ামী লীগের দুঃসময়ে আপনি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে এইভাবে কথা বলতে থাকেন, তাহলে পরে আলটিমেটলি আওয়ামী লীগেরই ক্ষতি হবে, আপনি যেটা চাইছেন তার উল্টো হবে। আমি দেখলাম, আরে ভাই, আমি যাদের জন্য বলছি তারাই যদি বলে যে আমার দরকার নাই বলার এই চোর বাটপার গুলো সম্পর্কে, তাহলে পরে আমি আর বলি কেন? আমি বলা ছেড়ে দিলাম। আমি আমার মতো বলে যাই, যে খবরটুকু পাওয়া যায়। আমি যা যা বলেছি, এই যে গুজব 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 বলে না, আমি যা যা বলেছি এখনো পর্যন্ত একটাও কিন্তু মানে অসত্য প্রমাণিত হয়নি। মানুষ ভুলে যায়। আমি যেমন বলেছিলাম এই ট্রান্সশিপমেন্ট বন্ধ হবে, হয়েছে। আমি বলেছিলাম যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না, সেই দিকে গেছে। আমি বলেছিলাম যে আমেরিকা ভারত থেকে পা না তোলা পর্যন্ত ট্রেড ডিল হবে না, তাই হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু সই হয়নি। আজকে সকালবেলা আমি একটা কপি করেছি, সেখানে আমি দেখিয়েছি, আমাদের কাগজে বেরিয়েছে যে মার্চের মিডলে হয়তো ট্রেড ডিলটা হলেও হতে পারে, তবে অনেক জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, এখনো কিন্তু ফাইনাল নয়। আজকে আমাদের দুনিয়ার মালিক তিনি অনুভব করেছেন যে চীনকে চাপে রাখতে গেলে ভারতকে চটিয়ে লাভ নেই। ইন্দো প্যাসিফিকে ভারত না থাকলে পরে তারা কোনোদিনও মানে সুরক্ষিত হবে না এবং ঢুকতেও পারবে না। ওই তাদের রেড সি বরাবর অঞ্চল থেকেই তাদেরকে ফিরে যেতে হবে, কারণ রেড সি পেরোতে গেলে ওখানে হুতি বসে আছে, হুতি দামাদ্দাম মেরে একদম বসিয়ে দেবে। তো সেক্ষেত্রে আমার কথাটাই কিন্তু আলটিমেটলি ফললো, এবং এখন যা সিচুয়েশন তাতে তিনি দেখা যাচ্ছে যে আমেরিকা ভারতের পালে চলে এসছে এবং শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে, শেখ হাসিনার সঙ্গে কথাবার্তা হচ্ছে, ডিরেক্টলি তাদের বিদেশ মন্ত্রী কথা বলছেন, ওভার ফোন কথা বলছেন, কোনো ভায়া নয়, কোনো কিছু নয়, একেবারে সরাসরি কথা বলছেন। এই নিয়ে দুবার কথা বললেন। আমেরিকার বিদেশ মন্ত্রী যখন এই ধরনের কথা যখন বলেন, তখন তার পজিশন থেকেই বলেন। তিনি তো আর
তার প্রেসিডেন্টের অনুমতি না নিয়ে কথা বলবেন না? তার প্রেসিডেন্টের নিশ্চয়ই অনুমতি রয়েছে। ভারত সম্পর্কে আমাদের দুনিয়ার মালিক তিনি তো অনেক কিছু বলে বেড়ালেন। তিনি যুদ্ধ থামিয়েছেন অন্তত 50 থেকে 55 বার বলেছে। ভারতবর্ষ কি তিনি বা মোদী কি তিনি কোন রকম রিয়াকশন দিয়েছেন? দেননি। এই যে আবার একটা ঢপ মারলেন যে $500 বিলিয়ন এনার্জি একটা ডিল হচ্ছে, তারপর ভেনেজুয়েলা থেকে তেল কেনা হবে, তারপর রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা হচ্ছে। আজকে আমি খবরের কাগজ তুলে দেখিয়ে দিয়েছি, রাশিয়া বলে দিয়েছে 1 ফোঁটাও তেল কেনা বন্ধ হয়নি, আর যেরকম ছিল সেরকমই তেল কেনা হচ্ছে। আর এ নিয়ে আমাদের মধ্যে কোনো কথা হয়নি। এর থেকে বড় আর কি হতে পারে? ফলে তাদের নিজস্ব মানে এ অনুযায়ী, চাহিদা অনুযায়ী তারা এই ডিলটা করতে সম্মত হয়েছে। আদারওয়াইজ আর 3 মাস গেলে আমেরিকার প্রচন্ড খাদ্য সংকট দেখা দেবে। মজুদের তো একটা পরিমাণ আছে, মজুদ তো প্রায় শেষ হয়ে আসছে, টান পড়ছে আস্তে আস্তে। আমেরিকায় খুব একটা লোক নেই বলে সেরকম টানটা হয় না। যদি এরকম 140 কোটি হতো না, তাহলে আমেরিকার দম ছুটে যেত। তো যাই হোক, এখন পাকে পড়ে এখন ভারতবর্ষের সঙ্গে এখন একটা চুক্তিতে আসতে চাইছে। কিন্তু ভারতবর্ষ তার নিজস্ব দুটো সেক্টর, যেটা প্রথমেই বলেছিল যে আমাদের মিল্ক সেক্টর এবং আমাদের কৃষি সেক্টর, এগ্রিকালচার সেক্টর, এই দুটোকে কিন্তু আমরা বাদ রাখবো। এখন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যা চুক্তি হয়েছে, আহ আমেরিকার সঙ্গে যা চুক্তি হতে যাচ্ছে, এবং ব্রিটেনের সঙ্গে যা চুক্তি হয়েছে, এবং ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে আয়ারল্যান্ড, তারপরেতে আর কয়েকটা দেশ আছে যার সঙ্গে যা চুক্তি হচ্ছে, সেটা কিন্তু আমাদের যে নীতি আছে সেই নীতিকে বজায় রেখে আমাদের কৃষকদের স্বার্থ, দুগ্ধজীব পশুপালন যারা করেন তাদের স্বার্থ বজায় রেখে যারা যারা করতে চেয়েছে তারা তারাই করেছে, এবং আমেরিকাকে সেই ঘুরে ফিরে আসতে হয়েছে ওই দুটোকে মেনে নিয়ে। ফলে ভারত তার জায়গা থেকে এতটুকু সরেনি। আজকে আমেরিকা সম্মত হয়েছে ভারতের পাশে এসে দাঁড়ানে, কারণ ইন্দো প্যাসিফিকে ভারতের সাহায্য ছাড়া হবে না। আর সব থেকে মালিকের যে ভয় সেটা হচ্ছে ব্রিক্স। ভারত যদি ব্রিক্স চালু করে দেয়, ব্রিক্সই একমাত্র মানে তৈরি করতে পারে ভারত তার নেটওয়ার্কের জন্য। এইগুলো আমি যা যা বলেছি সেগুলোই কিন্তু হচ্ছে, কিন্তু মানুষের মনের মানে পড়াশোনার মধ্যে আমরা থাকি কেন, যাতে ভুলে না যাই, মনে রাখতে পারি। তা এইগুলো আমি যেগুলো বলেছি 3 মাস আগে, সেগুলো এখন ইরেজ হয়ে গেছে। তখন মনে হয়েছিল গুজব, তারপরে অনেকেই লেখেছে হ্যাঁ আপনি যা বলেছিলেন, যাদের স্মৃতিশক্তি ভালো তারা অনেকেই লেখেছে হ্যাঁ আপনি যা বলেছিলেন সেই মতোই তো হচ্ছে। আবার অনেকে লেখে আপনি গুজববাজ, আপনি গুজব ছড়িয়ে যান। আমার গুজব ছড়িয়ে তো লাভ নেই। আর এই যে আপনাদের এখানে আপনারা যে মনে করেন যে আমরা ভিউজ এর জন্য করি, আমাদের ভিউজ করে দিয়ে কিন্তু আমাদের কোনো কাজ হয় না। আমি একদিন যদি আমি করি, ক্লাস করি, আমি তাতে যা পয়সা পাই, তাতে এই যে আপনারা যে ভিউজ করেন না, তাতে কিন্তু অনেক বেশি টাকা আমি কিন্তু একটা ক্লাস করলে পাই আমি ইউনিভার্সিটিতে। এখানে কত পয়সা দেয় না দেয় আপনারা একটু খোঁজ খবর নেবেন। আপনাদের ভারতে প্রচুর লোকজন রয়েছে, একটা ইউনিভার্সিটিতে একটা ক্লাস করলে পয়সা দেয়, তাহলেই আপনারা আন্দাজ করতে পারবেন যে ইউটিউব করে পয়সা রোজগার হয়, আর একটা অধ্যাপক ইউনিভার্সিটিতে পড়ালে পরে তার কত রোজগার হয়। আমি তো পার্ট টাইম বেসিসে করি, ক্লাস অনুযায়ী, যার জন্য দিনে আমি একটার বেশি করতে পারি না। আর দুটো করি কখন, যখন রাত্রিবেলা কোনো খবর হয়, সকালবেলা আমি রাত্রিবেলা তৈরি করে রেখে দিলাম, আমি 1:30টার সময় আমি ছেড়ে দিলাম। তখন যখন ছাড়ি তখন কিন্তু আমি কিন্তু এতে ক্লাসে, ওটা ইউটিউবে দেওয়া থাকে, স্টুডিও দেওয়া থাকে, টাইমার দিয়ে সে ঠিক 1:30টার সময়, ভারতীয় টাইম 1:30টার সময় কিন্তু সে ছেড়ে দেয়। ফলে আমি যে ঘরে আছি তার কোনো মানে নেই, আমি তখন হয়তো ক্লাসে পড়াচ্ছি। ফিরে এসে আমি আবার ওই 4টের সময় ফিরে আসি, তারপর তাড়াতাড়ি ধরাচুরো পড়ে আমি আবার একটা ভিডিও করতে বসে যাই 6:30টায়। আমার এত খাটনি কি প্রয়োজন? আমি যদি কালকে থেকে বন্ধ করে দিই,
আমার তো কেউ যাবে আসবে না। এই যে আওয়ামী লীগের শেখ হাসিনা যখন ক্ষমতায় বসবে তখন তো আমার ভিডিও কেউ দেখবে না, কিন্তু আমার একটা মিশন আছে, সেই মিশনটা কমপ্লিট হলে আমি বেরিয়ে যাবো। তখন হাজার করলো তো আমি তো আর আসবো না, কারণ আমার মিশন কমপ্লিট।